আসসালামু আলাইকুম। এই ব্যাপারটা মোটামুটি কনফার্ম যে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মরক্কোর এগেইনস্টে নেইমারকে পাচ্ছে না, তবে যে কোনো মূল্যে কার্লো আনচেলত্তি পরের স্টেজগুলোতে নেইমারকে দলে পেতে চান এবং ব্রাজিল টিমের এফোর্টগুলো দেখে সেটা বোঝা যাচ্ছে। নাসার প্রযুক্তি, যেটা আমরা কদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অ্যান্টি গ্র্যাভিটি ট্রেডমিল, সেখানে নেইমারের রিকভারির কাজটা হচ্ছে যাতে তার বডির লোয়ার পোর্শনে কোনো প্রকার প্রেশার না পড়ে। এছাড়াও হাইপারবেরিক অক্সিজেন চেম্বারের মাধ্যমে তার কিন্তু ব্লাড সার্কুলেশনের মাধ্যমে টিস্যু ড্যামেজ রিপেয়ারের কাজগুলো করা হচ্ছে। সবকিছু মিলে কার্লো আনচেলত্তি 70% ফিট নেইমারকেও দলে চান। অনেকে এই প্রশ্নটা করতে পারেন যে আসলে কেন 70% ফিট নেইমারকে দলে চান। এই ব্যাপারের ব্যাখ্যা যদি আমরা দিতে চাই তাহলে বেশ কয়েকটা ফ্যাক্টর কিন্তু আসলে উল্লেখযোগ্য। নাম্বার ওয়ান যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ কিন্তু লিগের মতো 38 ম্যাচের কোনো একটা লং সিজন না। ওয়ার্ল্ড কাপ 7টা কিংবা 8টা ম্যাচের একটা টুর্নামেন্ট, এবং এই টুর্নামেন্টে ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু অনেক বড় ডিফারেন্স ক্রিয়েট করে দেয়। এখন আপনি বলতে পারেন যে নেইমারের তো ফিটনেস ঠিকঠাক মতো আপ টু দ্য মার্ক না। আনচেলত্তি এই জায়গাটা ফিট প্লেয়ার চাচ্ছেন না, তিনি চাচ্ছেন এমন প্লেয়ার যিনি 10 সেকেন্ডে একটা ম্যাচের মোমেন্টামটা পরিবর্তন করে ফেলতে পারেন, এবং সেই জায়গাটাতেই আসলে ওয়ার্ল্ড কাপের একটা এক্স ফ্যাক্টর আছে যে 10 সেকেন্ডে, 5 সেকেন্ডে, 3 সেকেন্ডে একটা ম্যাচের গতিপথ পাল্টে যাচ্ছে, বা একটা ছোট্ট মোমেন্ট একটা পুরো টুর্নামেন্টের দৃশ্যপটটাকে পাল্টে ফেলতে পারে। সো এই জায়গাটায় কনসিস্টেন্সির চাইতে ম্যাজিক্যাল মোমেন্টটা অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যেখানে নেইমার একটা অনেক বড় এক্স ফ্যাক্টর হতে পারেন ব্রাজিলের এই দলটাতে। নাম্বার 2 ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে এটা কার্লো আনচেলত্তির স্টাইল, সেটা হচ্ছে স্টার প্লেয়ার, সিনিয়র প্লেয়ার তাদের জন্য একটা কমফোর্ট জোন তৈরি করা। হি ইজ আ ভেরি গুড ম্যান ম্যানেজার। কার্লো আনচেলত্তি ভেরি গুড ম্যান ম্যানেজার। তিনি ক্লাব ফুটবলেও কিন্তু বেশ ভালো ম্যান ম্যানেজার হিসেবে কাজ করেছেন। ইন্টারন্যাশনাল ফুটবলে কিন্তু ম্যান ম্যানেজিংটাই সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফুটবলে কোচেসরা কিন্তু ট্যাকটিক্যাল সেট আপ নিয়ে খুব বেশি টাইমটা পায় না প্লেয়ারদের সঙ্গে, কারণ ইন্টারন্যাশনাল কোচেসরা প্লেয়ারদের সঙ্গে খুব বেশি থাকেন না। সো ম্যান ম্যানেজিংটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন ক্লাব ফুটবলে আনচেলত্তির ম্যান ম্যানেজিংয়ের ব্যাপারটা নিয়ে যদি একটু আলোচনা করি, একটু চিন্তা করে দেখেন যে রিয়াল মাদ্রিদে যে সময়টা করিম বেনজেমা এবং রোনাল্ডো ছিলেন, ওই সময়টা একটু চিন্তা করে দেখেন। করিম বেনজেমা তার ওয়ার্কলোডটাকে ম্যানেজ করার জন্য কিন্তু আলটিমেটলি আনচেলত্তি যে কাজটা করতেন, তার আশেপাশে বেশ কিছু রানারকে রাখতেন। মানে তিনি এটা বলতেন না যে বেনজেমাকে বেশি দৌড়াতে হবে, তিনি অন্যান্যদেরকে বেনজেমার জন্য দৌড়াতে বাধ্য করতেন। সো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পেপ গার্দিওলার সিস্টেমটা হচ্ছে তিনি একটা ফরম্যাটের মধ্যে দিয়ে চলতেন এবং অন্যান্য প্লেয়ারদের, সেটা স্টার প্লেয়ার যেই হোক না কেন, সেই ফরম্যাটের মধ্যে চলতেই বাধ্য করতেন। কিন্তু কার্লো আনচেলত্তির বিষয়টা যেখানে, সেখানে হচ্ছে যে একজন প্লেয়ার যিনি আসলে স্টার প্লেয়ার কিংবা একটা প্লেয়ার যে সিনিয়র প্লেয়ার, তার কমফোর্ট জোন অনুযায়ী অন্যান্যদেরকে ওই জায়গাটায় সেট আপ করাটা, এটা কার্লো আনচেলত্তির একটা অনেক বড় বৈশিষ্ট্য জায়গা। ইভেন ক্রিশ্চিয়ানো রোনালদোকেও কার্লো আনচেলত্তির সময়টাতে আমরা দেখতে পেতাম যে আসলে খুব বেশি হাই প্রেসিং রোনালদো করতেন না, ফাইনাল থার্ডেই তার ভূমিকাটা অনেক বেশি মাত্রায় থাকতো। এই জায়গাটা রোনালদোর জন্য একটা কমফোর্ট জোন কার্লো আনচেলত্তি আসলে মেনটেন করার চেষ্টা করতেন। সো তার মধ্যে কিন্তু ওই জায়গাটাই আছে যে এই রকম একজন প্লেয়ার, একজন স্টার প্লেয়ার, একজন প্লেয়ার ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার, তার জন্য একটা কমফোর্ট জোন তৈরি করা, সেই কাজটাই নেইমারের জন্য তিনি হয়তোবা করতে চাচ্ছেন। নাম্বার 3 ফ্যাক্টর যে বিষয়টা কাজ করতে পারে, সেটা হচ্ছে এটা একটা ট্যাকটিক্যাল চিট কোডের মতো। নেইমারের মতো একজন ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার থাকা মানে তিনি কিন্তু অপোনেন্ট টিমের 2টা ডিফেন্ডারকে ড্র্যাগ করছেন। সো অপোনেন্ট টিমের 2টা ডিফেন্ডারকে যখন ড্র্যাগ করছেন, ওপেন স্পেস তৈরি হচ্ছে, উইঙ্গারদের জন্য জায়গা বাড়ছে, নেইমার সেটা বাদিক থেকে খেলুক বা মাঝখান থেকে খেলুক, এটা কিন্তু একটা ট্যাকটিক্যাল চিট কোডের মতো কাজ করতে পারে। অর্থাৎ ওপেন স্পেস তৈরি করার জায়গাটা এটা হয়। এটা আসলে আপনি ওয়ার্ল্ড কাপের মতো বড় মঞ্চে যখন চিন্তা করবেন, তখন কিন্তু এই ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টারগুলো অনেক ডিফারেন্স ক্রিয়েট করে অপোনেন্টের জন্য একটা সাইকোলজিক্যাল প্রেশারও ক্রিয়েট করতে পারে। এবং যেটা হয় যে আচ্ছা, ওই টিমটাতে তো নেইমার আছে, কালকে তো নেইমার খেলবে, সো তাকে ঘিরে একটা আলাদা প্ল্যান তৈরি করা, এবং তাকে ঘিরে যখন আলাদা প্ল্যান তৈরি করা হবে, কোনো একটা জায়গায় একটা ওপেন স্পেস তো আসলে ক্রিয়েট হয়। এবং বড় টুর্নামেন্টগুলোতে, মানে লিগের সঙ্গে ওয়ার্ল্ড কাপের পার্থক্যের জায়গাগুলো কিন্তু এইখানেই, যে এই যে ছোট ছোট কিছু ট্যাকটিক্যাল চিট কোডের জায়গা আছে, সেই ট্যাকটিক্যাল চিট কোডগুলো কোচেসরা অনেক সময় মেনটেন করার চেষ্টা করেন ফর দ্য ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার্স, অর্থাৎ ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার যারা আছে তাদের জন্য। শান্তি ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। পরের ব্যাপারটা হতে পারে প্রেশার হ্যান্ডেল করার জায়গাটা। নেইমার যেহেতু ওয়ার্ল্ড কাপের মঞ্চে এর আগে খেলছেন, বিগ গেমগুলো খেলেছেন, ইভেন আপনি যদি লিগ ম্যাচেসের কথাও চিন্তা করেন কিংবা চ্যাম্পিয়ন্স লিগের কথাও চিন্তা করেন, নেইমার কিন্তু ফাইনাল কিংবা
কোয়ার্টার ফাইনাল অথবা নকআউট স্টেজের ম্যাচগুলো খেলেছেন, একদম খুব ডিসাইসিভ মোমেন্টে পেনাল্টিগুলো এখন পর্যন্ত টেক করেছেন। সো সব কিছু মিলিয়ে নেইমারের সেই এক্সপিরিয়েন্সের জায়গাটা আছে, যেখানে আসলে অনেক সময় ওয়ার্ল্ড কাপে কোনো একটা সার্টেন মোমেন্টে একটু কাম থাকা, কম্পোজ থাকা, এক্সপিরিয়েন্সটা অনেক বেশি মাত্রায় ম্যাটার করে। সো এটাও একটা কারণ হতে পারে যে কার্লো আনচেলত্তি নেইমারকে এই মুহূর্তে দলে চাচ্ছেন, এবং এটার জন্য যে যত ধরনের এফোর্ট প্রয়োগ করা প্রয়োজন সেই এফোর্টগুলো কিন্তু আলটিমেটলি সেই জায়গাটায় ব্রাজিল টিমের তরফ থেকে নেওয়া হচ্ছে। একটু চিন্তা করে দেখেন যে 2014 বিশ্বকাপের সময় জার্মানির এগেনস্টে ব্রাজিলের যে ভরাডুবির ম্যাচটা ছিল, সেই ভরাডুবির ম্যাচে কিন্তু অন্যতম বড় সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা ব্রাজিল টিমের জন্য ছিল নেইমারের না থাকার জায়গাটা, এবং জার্মানির জন্য একটা অনেক বড় অ্যাডভান্টেজের জায়গাও ছিল নেইমারের না থাকার জায়গাটা, যেটা জার্মানি খুব ভালো মতো লুফে নিয়েছিল ওই ম্যাচে। পার্টিকুলারলি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আরেকজন প্লেয়ারকে আসলে খুব বেশি মাত্রায় মিস করেছিলাম, সেটা ছিল থিয়াগো সিলভা। কারণ বোথ দ্য প্লেয়ার্স, থিয়াগো সিলভা এবং নেইমার, এই ম্যাচে অ্যাবসেন্ট ছিলেন, এবং এটা অনেক বড় একটা ফ্যাক্টর হয়েছিল সেই ম্যাচটাতে। অনেকে সেই সময়টা হয়তো বা ছোটো ছিলেন, ওই সময়টা আমি প্রাইম ফুটবল ফলো করতাম, এখন আপনারা অনেক বেশি মাত্রায় ফুটবল ফলো করেন। বাট আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপ এবং লিগ ম্যাচেসের মধ্যে আসলে দৃশ্যমান বেশ কিছু পার্থক্যের জায়গা আছে। এই কারণে আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা টিমে কিন্তু এই চেষ্টাটা করে যে আলটিমেটলি ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার যারা আছে, সেই ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টারগুলোকে আলটিমেটলি দলে ড্র্যাগ ইন করা, যাতে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরও কাজ করে। তবে ব্রাজিলের এই টিমটাতে খুব সম্ভবত একটা অনেক বড় ব্যাকলকের জায়গাটা আছে যে ইন্ডিভিজুয়াল গ্লোরি হান্টার কিনা প্রত্যেকে। কারণ আর্জেন্টিনার গত বিশ্বকাপে যে বিষয়টা ঘটেছিল সেটা হচ্ছে 2022 বিশ্বকাপে মেসির সঙ্গে খেলতে পারাটা অন্যান্য প্লেয়াররা অনেক বেশি মাত্রা প্রিভিলেজড মনে করতেন নিজেদেরকে, বা মেসিকে কেন্দ্র করে তারা তাদের পুরো সেটআপটাকে আসলে পরিবর্তন করতেন বা ফাইন টিউনিং করতেন, বা তারা সেই অনুযায়ী মেসিকে অনেক বেশি মাত্রায় তারা প্রায়োরিটি দিয়ে মেসি নির্ভর বা মেসি কেন্দ্রিকতাটাকে অনেক বেশি মাত্রায় তারা ওন করার চেষ্টা করতেন। ব্রাজিলের এই টিমটাতে সেক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে সেটা আমি বলতে পারি না, কারণ ডেফিনেটলি ইন্ডিভিজুয়াল গ্লোরি হান্টার আছে। তবে এই জায়গাটাই বড় ফ্যাক্টর হতে পারে না আসলে কার্লো আনচেলত্তি, কারণ তার কোচিং স্টাইল বা কোচিং প্যাটার্নের জায়গাটাই কিন্তু নেইমারের মতো প্লেয়ারদেরকে থাকাটা, কিংবা 22 বিশ্বকাপে মেসিকে কেন্দ্র করে স্কালোনি আসলে যে ধরনের ট্যাকটিক্স সাজিয়েছিলেন সেটাকে অনেক বেশি মাত্রায় কমপ্লিমেন্ট করে কার্লো আনচেলত্তির কোচিং স্টাইলটা। কারণ তিনি অনেক ভালো ম্যানেজার, যেটা আমরা কিন্তু এর আগেও তার লিগ ক্যারিয়ার যখন তিনি করেছেন, বা এত বড় একটা তার সমৃদ্ধশালী ক্যারিয়ার যেখানে তিনি অনেক শিরোপা জিতেছেন, সেই জায়গাগুলোতে কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পেয়েছি। সো সেটা তিনি ব্রাজিল টিমের নেইমারকে নিয়ে ট্রান্সফার করতে পারবেন কিনা সময় বলে দেবে। তার আগে নেইমারের ফিট হয়ে ফিরে আসাটা খুব জরুরি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।